এক গ্রামে রঘু নামের এক চাষি বাস করত। তার দুইটি ছেলে ছিল, বড় ছেলে রাম আর ছোট্ট ছেলে শ্যাম। রাম খুব চালাক হলেও শ্যাম ছিল একটু বোকা। হঠাৎ একদিন রঘু খুব অসুস্থ হয়ে পড়ে। সে তার দুই ছেলেকে ডেকে বলল, আমার আয়ু মনে হয় ফুরিয়ে এসেছে, আর হয়তো বেশি দিন বাঁচবো না। তোরা দুজন মিলেমিশে আমার জমিতে চাষ করিস। যা আছে সব তোদের দু ভাইয়ের আছে, আর তোদেরই থাকবে। কি বলছো কি এসব তুমি বাবা? তোমার কিছুটি হবে না। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না বাবা। ভাইয়ের এমন কথা শুনে রাম মনে মনে বলে, হাবাটার দরদ যেন একেবারে উতলে পড়ছে। বুড়োটা ভালোই ভালোই বিদেয় হলেই বাঁচি। ও কিভাবে আবার আমার জমি ভাগ করে নেয় সেটা আমিও দেখব। চিন্তা কি আর আমি সাধে করি রে বাবা? তুই যা বোকা, তাতে যে তোকে কেউ ভুল বুঝিয়ে বিপদে ফেলতে পারে। আমার চিন্তা তো তোকে নিয়েই বেশি রে বাবা। বাবা, আমি তো আছি। আমি থাকতে ভাইকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, বুঝেছ তো? তোর কথা শুনে খুবই ভালো লাগলো আমার বাবা। তোদেরকে মূলত যে কারণে রেখেছি তা বলি এবার। হ্যাঁ হ্যাঁ, বলো বাবা, বলো কেন রেখেছ? আমার শরীরের যে অবস্থা, তাতে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আমি আর মাঠে যেতে পারবো না। তাই বলছি, মাঠে যে কুমড়ো রোপণ করেছি তার ভালোভাবে যত্ন আর নিস তোরা দু ভাই। তোরাই আমার ভরসা রে। তুমি একদম চিন্তা করো না বাবা, আমরা তোমার কুমড়োর যথাযথ যত্ন নেব। বাবা, আমরা তাহলে এবার আসি। ঠিক আছে বাবারা, এসো তোমরা। এরপর তারা দুজন তাদের বাবার ঘর থেকে বাইরে চলে আসে। বেরিয়ে এসে রাম তার ভাই শ্যামকে বলে, শ্যাম, তুই মাঠে যা, এক্ষুনি যা। সে কি দাদা, আমি একাই যাব? বলছি তুমি যাবে না? মুখে মুখে তর্ক করিস না, যা বলছি তাই কর। মাঠে গিয়ে কুমড়ো গাছে জল দিতে লাগ, আমি আসছি। ঠিক আছে, এসো তুমি। শ্যামকে মাঠে পাঠিয়ে দিয়ে রাম যায় তার ঘরে তার বউয়ের সাথে কথা বলতে। হ্যাঁ গো, বাবার ঘরে গিয়েছিলে তুমি? তা তো গিয়েছিলামই। তা বলি, তোমাকে কি বললো গো? কি আর বলবে, তার সব চিন্তা তো তার ওই ছোট ছেলেকে নিয়ে। আমি যেন তাকে এবং জমির কুমড়োগুলোর দেখাশোনা করি, এই বললো আর কি। কিন্তু তুমি একা সব কাজ করবে? কি যে বলো না, ওই বলদটা থাকতে আমি আবার একা কেন কাজ করব? আমি ওকে পাঠিয়েছি মাঠে, এখন তো আমি খেয়ে দিয়ে ঘুমাবো। এদিকে রাম খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর ওদিকে শ্যাম নিজের হাতে মাঠের সব কাজ করছে। তখন তার প্রতিবেশী এসে বলে, কি রে শ্যাম, তুই নিজে সে কখন থেকে কাজ করছিস? তা তোর বাবা আসেনি? বাবার শরীরটা যে ভালো না, তাই আমাদের দুই ভাইকে সব কাজ করতে বলেছে বাবা। তাহলে তোর দাদারও তো এখানে থাকার কথা রে। তা বলি, সে কোথায়? তাকে তো দেখছি নে। দাদা দাদা যে আমাকে আগে আসতে বলল, কিন্তু এখনো তো এলো না। তোর দাদা যে চালাক, দেখ সে আবার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে কিনা। কাজ করতে করতে বিকেল হয়ে গেল, তবুও রামের দেখা পেল না শ্যাম। অক্লান্ত পরিশ্রমের পর শ্যামকে মাঠে বসে থাকতে দেখে তার প্রতিবেশী বলেন, কি রে শ্যাম, তোর দাদা এখনো আসেনি? না গো কাকিমা, এখনো তো এলো না। আমি তো আগেই বলেছিলাম যে ও কুড়ে, মনে হয় তোকে কাজে পাঠিয়ে নিজে ঘুমোচ্ছে। কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ায় শ্যাম হাত মুখ ধুয়ে গাছতলায় গিয়ে বিশ্রাম নিতে থাকে। আর ওদিকে রঘু তার বৌমাকে রামের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যে কথা বলে। সে বলে রাম আর শ্যাম সকাল থেকে এখন পর্যন্ত মাঠেই কাজ করছে। এই কথা শুনে রঘু অবাক হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। তার বৌমা তাকে আটকানোর চেষ্টা করলেও সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুমিত তড়িঘড়ি করে রামকে ডাকতে থাকে, এই এই ওঠো, ওঠো বলছি, ওঠো, ওদিকে যে বিপদ হয়ে গেছে। আহা গিন্নি, কি হলোটা কি আবার?
আমার কাঁচা ঘুমটা তুমি অযথাই এমন নষ্ট করছো। যাও তো যাও। শিগগির মাঠে যাও। এইমাত্র তোমার বাবা মাঠের দিকে যে গেল। কি কি বললে কি তুমি? এক্ষুনি তো তাহলে আমাকে যেতে হচ্ছে। রাম মাঠে গিয়ে দেখে শ্যাম বিশ্রাম করছে। এই সুযোগে নিজে গায়ে মাটি লাগিয়ে মাঠে বসে কাজ করার অভিনয় করতে থাকে। কিছুক্ষণ পরই সেখানে রঘু চলে আসে। এ কি বাবা তুমি? তোমার না শরীর খারাপ? শরীরের এই অবস্থা নিয়ে তুমি আবার এখানে কেন আসতে গেলে বলো তো? কোনো দরকার থাকলে তো তুমি তোমার বৌমাকেই পাঠাতে পারতে। এ কি রে রঘু, তুই একা কাজ করছিস যে? শ্যাম আসেনি? আসবে না কেন বাবা, এসেছে। কিন্তু কামচোরের যা কাজ, ওই দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে, ওই দেখো। এই কি বাবা, দাদা, তোমরা কখন এলে? এখনো কি ঘুমের ঘোর কাটেনি নাকি? জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? আমি তো তোর সাথে এলাম, আর তুই তো বললি তুই কাজ করতে পারবি না, তাই বলে গাছের নিচে ঘুমোতে গেলি। এসব তুমি কি বলছো দাদা? আমি আবার তোমাকে এসব কথা কখন বললাম? এই থাম তোরা, এখন তোরা বাড়ি যা। আজ আর কাজ করতে হবে না। হায় রে কপাল, এদের নিয়ে যে আমি কি করব। সব সময় একে অপরের দোষ দিতে থাকে। আরে আরে রঘু দাদা যে, তোমার ছোট ছেলে বলল তুমি নাকি খুব অসুস্থ, তাই মাঠে আসতে পারছো না। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। তা এত কিসের চিন্তা তোমার বলি? ছোট ছেলেটা একটু বোকা স্বভাবের কি না, তাই বড় ছেলেটা ওকে সুযোগ পেলেই বোকা বানায়। ওদেরকে নিয়ে আমার যে বড়ই চিন্তা। আমি বলি কি, তুমি বেঁচে থাকতে থাকতে তোমার দুই ছেলেকে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দাও গো। তা না হলে কিন্তু তোমার ছোট ছেলে কিছুটি পাবে না। তুই এসব কি বলছিস? প্রতিবেশীর এই কথা শুনে রঘু একটা পরিকল্পনা করে ফেলল। সে সেদিন রাতেই তার দুই ছেলেকে তার ঘরে ডেকে বলল, আমি আমার জমি তোদেরকে 2 ভাগ করে দিচ্ছি। যার ফলন ভালো হবে তাকে আমি আমার সম্পত্তির অর্ধেকের বেশি দেব। তাই তোরা ভালো করে চাষ কর। এক কথায় বলা যায়, আমি তোদের যোগ্যতার পরিচয় নেব। বাবার প্রস্তাব শুনে তারা দুজন তাদের ঘরে চলে যায়। এসব কথা শুনে সুমি বলে, বাবা এ কেমন নিয়ম করলেন গো? যার ভাগের সম্পত্তি তাকে দিয়ে দিলেই তো হয়। তুমি চিন্তা করো না, দেখোই না আমি কি কি করি। পরদিন সকালে রাম ও শ্যাম নিজেদের মাঝে জমি ভাগ করে নেয়। রাম নেয় ভালো ফলনের ভাগ, আর শ্যামকে দেয় খারাপ ভাগটা। অতঃপর তাদের বাবা সেখানে উপস্থিত হয়। তোরা নিজেদের মধ্যে জমিও ভাগ করে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, তা তো নিয়েছি। ঠিক আছে, তাহলে তোরা কাজে লেগে পড় আর মন দিয়ে কাজ কর। এই বলে তার বাবা নিশ্চিন্তে সেখান থেকে বাড়ি ফিরে আসে। আর তারা দুই ভাই তাদের নিজেদের ভাগের জমিতে চাষের কাজে লেগে পড়ে। কয়েকদিন পর রঘু, রাম ও শ্যাম একসাথে মাঠে যায়, কারণ সেদিন তাদের চাষের কুমড়ো তোলার দিন ছিল। তাহলে আর দেরি কিসের? কুমড়ো তোলা শুরু করে দে তোরা। এরপর তারা দু ভাই কুমড়ো তোলা শুরু করে দিল। একে একে তারা নিজেদের ভাগের সব কুমড়ো তুলে ফেলল। আমার ভাবনাই তাহলে সত্যি হলো। আমি আগেই বুঝেছিলাম শ্যাম তার কাজ একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। শ্যাম যত্ন সহকারে অধিক ফলন করায় রঘু তার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ দিতে চাইলেন শ্যামকে, আর বাকি 1 ভাগ দিতে চাইলেন রামকে। এই প্রস্তাব শুনে শ্যাম বলে, না না বাবা, আমি এত সম্পত্তি কি করব? তুমি আমাকে আর দাদাকে সমান ভাগে ভাগ করে দাও, আর তুমি খুশি হয়ে যা দেবে আমি তাতেই সন্তুষ্ট। কিছু না দিলেও এতে আমার কোনো অভিযোগ থাকবে না। দেখ রাম, দেখ তোর ভাইয়ের মন কত বড়, আর তুই তাকে বিপদে ফেলার জন্য চিন্তা করছিস। ছি! আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার যে বড্ড ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও আমাকে। শ্যাম ভাই আমার, তুই আমাকেও ক্ষমা করে দে। আরে আরে না না দাদা, আমি তোমার উপর রেগে নেই, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তারপর তারা তাদের কুমড়ো নেওয়ার জন্য একটা বড় গাড়ি নিয়ে আসে।
এবং একে একে তারা সব কুমড়ো তুলে নেয় গাড়িতে এবং সেগুলো তারা দুজন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। বিনিময়ে ভালো পরিমাণ অর্থ পায় তারা। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো সমস্যা থাকে না, সবাই সুখেই বসবাস করতে থাকে।